আজকে আমেরিকা করেছে, কাল যদি চীন তার মানে বিপ্লবের 100তম বার্ষিকী কোনোদিন পালন করতে চায়, নিশ্চয়ই বাংলাদেশ দেবে আশা করি। কোনো মানুষ একে সমর্থন করছেন, কোনো মানুষ এর বিরোধিতা করছেন, কেউ বলছেন যে হয়তো বাংলাদেশ আমেরিকার তাবেদার রাষ্ট্র হয়ে গেল। খামেনিকে মারার মূল দায় কিন্তু ইসরায়েলের উপর। সংঘাতের পথ বা রাস্তা খুলে যায়, সেটা হবে খুবই দুঃখজনক, এবং সেটা দুঃখজনক না, সারা বিশ্বের জন্য একটা বিপর্যয়কর হবে। বাংলাদেশের কিছু সুযোগ সুবিধাও একতরফাভাবে বন্ধ করে দিয়েছিল, যেগুলো বাংলাদেশই পেত এবং বাংলাদেশ উপকৃত হতো। সেই সুযোগগুলো বাংলাদেশ ওই গত অন্তর্বর্তী সরকারের সময় হারিয়েছে। গতকালকে থেকে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বেশ আলোচনা চলছে, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। পাশাপাশি সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন সফর করেছেন, সেখানে অনেকগুলো চুক্তি হয়েছে। ওদিকে এরই মধ্যে ভারত প্রায় 2 বছর পর তার যে ভিসা নীতি সেটি পরিবর্তন করে পর্যটকদের জন্য ভিসা খুলে দিয়েছে। সবগুলো বিষয় নিয়ে আসলে কথা বলবো যে বাংলাদেশ কি আসলে একটি ব্যালেন্স কূটনীতির দিকে আগাচ্ছে, নাকি তিন যে মহাদেশ কি তিন যে পরাশক্তি বলছি চীন, আমেরিকা এবং ভারত, তাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এইসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, একদম শুরুতেই চলে যায় গতকালকের বিষয়টি নিয়ে যে আমাদের দেশের সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন হয়েছে। সেখানে সরকার দলীয় নেতারা ছিলেন, বিরোধী দলীয় নেতারা ছিলেন। সব মিলে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে আমেরিকার স্বাধীনতা দিবসের উৎসব কেন বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। কি মনে হয় আপনার কাছে? না, এখন কোনো না কোনো জায়গায় তো হতো। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে দক্ষিণ প্লাজা ফাঁকা, অনেকটা ফাঁকা জায়গা, সেখানে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এখানে যদি স্পিকার অনুমতি দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার অনুষ্ঠান হতে পারে। 2 নম্বর মানে মূল কথা হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের কোনো শত্রু রাষ্ট্র না বা ইয়ে না, বরং বন্ধুভাবাপন্ন একটা দেশ। এই দেশের 250তম আপনার স্বাধীনতা দিবস, মানে 250তম। তো এই সংখ্যাটার একটা প্রতীকী গুরুত্ব আছে। আচ্ছা, যে সংখ্যার একটা যে প্রতীকী গুরুত্ব থাকে, তো এরকম যেরকম 50, 100, 150, 200, 250রও সেই রকম একটা গুরুত্ব আছে। তো এই গুরুত্বের জায়গা থেকে আমেরিকান দূতাবাস হয়তো ভেবেছে যে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানটা করলে সেখানে অনেক লোকের আসা যাওয়া সুবিধা হবে। তা নাহলে অন্য জায়গায় সিকিউরিটিরও বিষয় আছে, যে ফলে অনেকগুলো বিষয় যদি আমরা একসঙ্গে দেখি তাহলে ধরেন সমালোচনার জন্য সমালোচনা অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সমালোচনার বাইরেও কিছু জবাব আছে। আপনার যে জবাবটা আজকে আমেরিকা করেছে, কাল যদি চীন তার মানে বিপ্লবের 100তম বার্ষিকী কোনোদিন পালন করতে চায়, নিশ্চয়ই বাংলাদেশ দেবে আশা করি। যে তারা তখন যারা ক্ষমতায় থাকবেন বা মানে এর একটা প্রতীকী গুরুত্ব আছে। কিন্তু এই যে সমালোচনাটা হচ্ছে, এটাও একটা ভালো, এটা খারাপ না। কারণ এই যে গণতন্ত্রের চর্চা আছে, আমেরিকা কোনো দেশের এরকম উৎসব কি বাংলাদেশে এভাবে ঘটা করে জাতীয় সংসদে হয়েছে? এখন কোনো না কোনো সময় তো শুরু কারো না কারো দিয়ে তো শুরু হয়। আচ্ছা, ফলে শুরুটা আমেরিকাকে দিয়ে হয়েছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমেরিকা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। তারপরে আমরা যদি মানে অন্তর্বর্তী সময়কালে চুক্তি পরবর্তী আমেরিকা দেখি, তাহলে ঘনিষ্ঠতা কিন্তু আর একটা অন্য মাত্রায় চলে গেছে, যে সেই মাত্রাটা আমরা যে নানাভাবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে আমেরিকার দূতাবাসের প্রতিনিধি ছিলেন, যিনি রাষ্ট্রদূত, তিনি ছিলেন, আমাদের মানে ডেপুটি স্পিকার ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, চিফ হুইপ ছিলেন, এরকম আরও অনেকে বিশিষ্ট জনেরা ছিলেন। সেইখানে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, তো এটা আমি বিরাট দোষের কিছু মনে করি না। কারণ আমেরিকা বিশ্বের এই মুহূর্তে একমাত্র পরাশক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাকে এই বর্তমান বিশ্বে চলতে গেলে আমেরিকাকে সাথে নিয়েই চলতে হবে। আমেরিকাকে ছাড়া আমরা এই সময়, আমরা কেন, বিশ্বের বড় বড় দেশ, এমনকি ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত তারা চলতে পারছে না। আর সেলিম খান, আমেরিকার প্রসঙ্গটা বাংলাদেশের সাথে তখনই আসতেছে। আমরা দেখলাম যে জুলাইয়ের পরে, জুলাই 24-এর যে জুলাই অভ্যুত্থান, সেখানে বিভিন্ন পক্ষ দাবি করে আসছিল এর পেছনে আমেরিকার হাত আছে, ডিপ স্টেটের একটা বড় হাত আছে। এরপরে ইন্টারিমের সময় বেশ কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে
একটা কানাঘুষা আছে যে বাংলাদেশে আমেরিকার প্রভাবটা অনেক বেশি এখন, কিংবা বাংলাদেশকে কন্ট্রোল করছে আমেরিকা, এরকম কানাঘুষা আছে। আপনার কাছে মনে হয় না যে এই অনুষ্ঠানটা সেই তর্ককে আরো উস্কে দিচ্ছে? হ্যাঁ, সে তর্ককে তো উস্কে দিবেই, কারণ যারা আচ্ছা। মনে করেন আমেরিকান প্রভাব এখন বলা হচ্ছে আছে, অনেক বেশি আছে। আমেরিকান প্রভাব ছিল, আমেরিকান প্রভাব অতীতেও আরও বেশি ছিল, এবং আমেরিকান প্রভাব ভবিষ্যতে কতটা থাকবে সেটা নির্ভর করবে যে বর্তমান যে ভূ রাজনৈতিক আকাশে যে এক ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে, সেই পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় গিয়ে ঠেকবে তার উপরে। সুতরাং বিতর্ক, এই যে কোনো মানুষ একে সমর্থন করছেন, কোনো মানুষ এর বিরোধিতা করছেন, কেউ বলছেন যে হয়তো বাংলাদেশ আমেরিকার তাবেদার রাষ্ট্র হয়ে গেল, কিন্তু মানে প্রকৃতপক্ষে কি তাই? বাংলাদেশ কি সুবিধা পেয়েছে? যদি বলি যে বাংলাদেশের মানুষের এখন ভিসা পাওয়া বা আমেরিকায় যাওয়া, মানে যারা কঠিন অন্তত এখন। এন্টাইটেলড, তাদের জন্য মানে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশ একমাত্র মানে ভালো সম্পর্ক হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো ভালো সম্পর্ক হতে পারে, কিন্তু এই যে মানুষে মানুষে যে আদান প্রদান বা মানুষের যাওয়া আসা যে বিষয়গুলো, সেইগুলো আমেরিকানদের আরও ভালোভাবে বিবেচনা করা উচিত বলে, মানে বাংলাদেশকে আর 5টা দেশের কাতারে ফেলে দেওয়া উচিত না বলে আমি এটা মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি এও বিশ্বাস করি যে আমেরিকানরাও বুঝবে যে বাংলাদেশ অন্য 5টা দেশে, তারা যে আরও বিভিন্ন দেশের কাতারে বাংলাদেশকে ফেলে দিয়েছে, এবং ফেলে দেওয়ার কারণে ভিসা রেস্ট্রিকশন থেকে শুরু করে নানা ধরনের জিনিস আরোপ করা হচ্ছে, এইটা তারা তুলে নেবে। সেলিম খান, আমরা এমন একটা প্রসঙ্গে কথা বলছি, এমন একটি সময়ে কথা বলছি যখন ইরানে আয়াতুল্লাহ আল খামেনির জানাজা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তাকে দাফন করা হবে। সেখানে আমাদের স্পিকার গিয়েছেন, আমাদের বিরোধী দলীয় যে জামায়াতে ইসলামী জোট তাদের দল থেকে গিয়েছেন, এনসিপি থেকে গিয়েছেন। ঠিক তখনই আমরা বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করছি, যে খামেনিকে বলা হয় হত্যা করা হয়েছে আমেরিকার তরফ থেকে, আবার আমেরিকার হামলায় হত্যা শিকার হয়েছেন। ঠিক তখনই যখন আমরা একই সাথে আমেরিকার সঙ্গে বন্ধুত্বও রাখছি, আবার আমেরিকা যার বিরুদ্ধে, যার প্রতি নাখোশ, সেখানেও আমরা যাচ্ছি, এটাতে কি কোনো ভারসাম্য সংকট হবে কিনা? এটাতে কোনো ভারসাম্য, প্রথম কথা হচ্ছে যে খামেনিকে মারার মূল দায় কিন্তু ইসরায়েলের উপর। আচ্ছা। এবং ইসরায়েলই তাকে মানে পিন পয়েন্ট করে তার বাড়িতে হামলা চালিয়ে, তিনি যেখানে ছিলেন সেই বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে, এর দায় কিন্তু আপনার এই ইসরায়েলের। আচ্ছা। এবং ইসরায়েলের জন্য আমেরিকা তার সঙ্গে যুক্ত হয়েছে, সুতরাং আমেরিকাও সমানভাবে দায়ী। সমানভাবে কিন্তু যিনি মারা গেছেন বা যাকে হত্যা করা হয়েছে, তিনি কিন্তু অন্য আরেকটি দেশের প্রধান বা প্রধান ধর্মগুরু ছিলেন, ঠিক আছে? সুতরাং তার সঙ্গে আমার দেশকে মেলানোটা মানে আমি মনে করি না খুব বুদ্ধিমানের কাজ হবে। কারণ ইরানের মতন চলছে, ইরান তার সর্বশক্তি দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে, এবং সে পৃথিবীতে কি করতে পারে সেটা সে কিন্তু 40 দিনের যুদ্ধে কিন্তু সে প্রমাণ করেছে যে সে কতটুকু যেতে পারে। যে কারণে এখন একটা যুদ্ধবিরতি চলছে, এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটা চুক্তিতে, যাতে দীর্ঘস্থায়ী একটা চুক্তিতে আসা যায়, সেজন্য কিন্তু দুই দেশ আলোচনা বৈঠক করছে। চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের পক্ষ থেকে খামেনির এই যে এটা শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আমাদের প্রতিবেশী দেশ ভারত, বা ওদিকে যদি বলি পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে কিন্তু সরকারি প্রতিনিধিরা, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা কিন্তু গেছেন। এটা তাদের সঙ্গে একটা সলিডারিটি প্রকাশ করা, এবং এর মাধ্যমে নিশ্চয়ই ইসরায়েলও একটা বার্তা পাবে যে তারা যে জঘন্য কাজটি করেছিল, সেই জঘন্য কাজে পৃথিবীর কোনো কারোর সমর্থন নেই। তারা একতরফাভাবে মনে করতে পারে যে এই জিনিসটা তারা ভালো করেছে। তা এই আমেরিকাও হয়তো প্রাথমিকভাবে ভেবেছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এই ইরানের নেতৃবৃন্দকে সরিয়ে দেওয়া গেল, তাহলে ইরানের মানুষ ফুঁসে উঠে তাদের মানে নেতৃত্ব পাল্টে ফেলবে, বা দেশের যে শাসন ব্যবস্থা বা রেজিম, সেই রেজিম চেঞ্জ করে ফেলবে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি, বরং 40 দিনের যুদ্ধে তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, মানে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতার জন্য ইরানকেও অনেক চড়া মূল্য দিতে হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। তো আমরা চাইব বাংলাদেশ তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে,
এটা সেলিম ভাই, সেই আমেরিকার প্রসঙ্গে দিকেও যাবে না, মানে ইরানের দিকেও ঘেঁষতে হবে। আমি সেই প্রসঙ্গে একটু আসতে চাই। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন, মালয়েশিয়াও গিয়েছিলেন। চীনটি গুরুত্বপূর্ণ, আমেরিকা চীন বিরোধ যে জায়গাটা আছে সেটার কারণে অনেকটা গুরুত্বপূর্ণ। সেই জায়গাটায় চীনের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি হয়েছে, ওদিকে আমেরিকার সঙ্গেও বাংলাদেশের একটি সুসম্পর্ক। আপনার কাছে কি মনে হয়, এটা কি তারেক রহমানের একটি ব্যালেন্স ফরেন পলিসি কিনা? একটা জিনিস হচ্ছে, চীনের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক নেই, এটা কিন্তু ঠিক মানে প্রচার না। কারণ আচ্ছা। কিছুদিন আগেই, সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, আপনার ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ঘুরে আসছেন এবং তিনি কিন্তু বিশাল বাণিজ্যিক দল নিয়ে সেখানে গেছিলেন এবং তারা 3 দিন সেখানে ছিলেন। তো একজন আমেরিকান প্রেসিডেন্টের 3 দিনের সফর মানে এটা কিন্তু অনেক কিছু। এবং আমেরিকা তার মানে শত্রু বা ধ্বংসের তালিকা, মানে যাদের সে ধ্বংস চায় বা যাদের সে পরাভূত করতে চায়, এরকম তালিকা থেকে কিন্তু চীনকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা। চীনের নাম কিন্তু অনেক আগে, অনেক আগে না, ইয়ের সময় কাটা গেছে। যদিও এখন ইউরোপের দিক থেকে সামরিক শক্তিকে মানে অনেকটা কমিয়ে এনে ইউরোপে সেই জিনিসকে আপনার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ডিপ্লয় করা হচ্ছে, আমেরিকানরা মোতায়েন করছে। এই মোতায়েন করার মধ্য দিয়ে বার্তা দেওয়া হচ্ছে যে চীনকে আগামী দিনে বা ভবিষ্যতে চীনকে কীভাবে শায়েস্তা করা যায়। এটা আদপে চীনের সঙ্গে লাগতে যাওয়া আমেরিকার কোনো বুদ্ধিমানের কাজ হবে না এবং আমেরিকা নিজেও এটা বোঝে এবং এটা আরও ভালো বোঝে চীন। চীন কিন্তু যে কোনো মূল্যে সংঘাত এড়াতে চায়। আচ্ছা। এবং সে 2027 সালে যে তাইওয়ানের কথা বলে রেখেছে যে তাইওয়ান হবে মূল চীনের অংশ, সেটাও কিন্তু সে শান্তিপূর্ণ উপায়ে করতে চায়, ঠিক যেরকমভাবে হংকং হয়েছিল সেরকমভাবে করতে চায়। এখন এর মাঝখানে যদি কখনো আপনার সংঘাতের পথ বা রাস্তা খুলে যায়, সেটা হবে খুবই দুঃখজনক এবং সেটা দুঃখজনক না, সারা বিশ্বের জন্য একটা বিপর্যয়কর হবে। এখন চীনের সঙ্গে আপনি তারেক রহমান চীনে গেছেন, খুব ভালো কাজ করেছেন, চীনে গেছেন তিনি, কারণ চীন ছাড়া আপনি বহু দেশের সঙ্গে চীনের সুসম্পর্ক নেই, কিন্তু চীন ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে চলবে এ কথা কেউ বলতে পারবে না। কারণ চীন থেকে আপনি কোনো জিনিস, মানে আপনি যে জিনিসই উৎপাদন করেন না কেন, তার ব্যাকইয়ার্ডের সমস্ত জিনিস কিন্তু চীনই সাপ্লাই করে। তা চীন যদি এই জিনিস সাপ্লাই করে, চীন যদি সারা বিশ্বের কারখানা হয়ে থাকে, তাহলে আপনি চীনকে অস্বীকার করবেন কোত্থেকে? সুতরাং আপনার চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে, চীনের সঙ্গে সুসম্পর্ক থাকবেই। চীনের সঙ্গে সুসম্পর্ক থাকার অর্থ এই না যে আমেরিকার সঙ্গে আমাকে সম্পর্ক খারাপ করতে হবে। আমেরিকা যদি এই বিষয়ে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে, তখন বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে বলে মনে হয় না। কারণ আমরা কারোর দাসত্ব করার জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি। অবশ্যই। তা দাসত্ব করার জন্য যদি স্বাধীন না হয়ে থাকে, তাহলে আমেরিকা যা বলবে সেই অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আমেরিকার কিছু কিছু জায়গায় ধরুন আমরা অনেক ক্ষেত্রে বাধা পড়ে আছি, যেরকম আমাদের একটা বড় হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের প্রায় অর্ধেক রপ্তানি আমেরিকায় হয়ে থাকে। সেক্ষেত্রে যদি একটা ধাক্কা আসে, তো আমাদের পোশাক শিল্প মানে ক্ষতিগ্রস্ত হবে। আবার যে পোশাক শিল্পে যে পোশাক পাঠাচ্ছি, এই পোশাকের বিভিন্ন জিনিস কিন্তু আসছে চীন থেকে। চীন যদি না থাকে, তাহলে এই জিনিসও কিন্তু আমি আনতে পারবো না, বা এই ইন্ডাস্ট্রিও কিন্তু চলতে পারবে না। ফলে আমার আমেরিকারও যেমন দরকার, পাশাপাশি চীনেরও সঙ্গে সুসম্পর্ক দরকার। চীনের সঙ্গে সম্পর্ক, চীন কিন্তু অনেক কিছুর আমার আপনি এই যে ধরেন পদ্মা সেতুর পুরোটাই তো চীন করেছে। তারপর নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমেরিকা কোনোদিনও আসবে না, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের ইয়েতে কিন্তু চীনের ব্যাপক সহায়তা পাওয়া যায়। এবং চীন বিভিন্ন জায়গায় যে তার ছোট ছোট বিনিয়োগ, চীন তো এখন উচ্চ প্রযুক্তির দিকে শিফট করছে, সেই জায়গায় তার যে ছোট ছোট অনেক কিন্তু সে অন্য দেশে সরিয়ে নিচ্ছে। তার মধ্যে ভিয়েতনাম আছে, ইন্দোনেশিয়া আছে, লাওস আছে। এর মধ্যে যদি বাংলাদেশও যদি চীনের ওই বিনিয়োগ তালিকায় পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশই লাভবান হবে। সেলিম ভাই, একটু ভারত প্রসঙ্গে আসি। তারেক রহমান যখন চীন সফর করছিলেন, তখনই ভারতের পর্যটন ভিসা নিয়ে যে জটিলতা ছিল সেটি খুলে দেওয়া হয়েছে। পর্যটন ভিসা এখন গ্রহণ করছে ভারত। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, পুরো বিষয়টা কি কাকতালীয় যে প্রধানমন্ত্রী যখন চীনে, তখনই ভারতের ভিসা
খুলে দেওয়া হলো, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে মানে যেহেতু আমি ওর ভেতরের কথা জানি না, সেজন্য আমার কাছে কাকতালীয়ই মনে হয়। আচ্ছা, যদি আমি ভেতরের কোনো বিষয় জানতাম তাহলে বলতে পারতাম যে, বা আমার দর্শকদের জানাতে পারতাম যে এইটা কাকতালীয় না, এটা একটা বিশেষ পরিকল্পনার অংশ। আপনি দেখেন ভারতের যে নতুন রাষ্ট্রদূত এলেন, তিনি একজন রাজনীতিবিদ। তিনি বিভিন্ন, বিশেষত পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি একাধারে কংগ্রেস করেছেন, আপনি তৃণমূল কংগ্রেস করেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন, পরে তিনি আপনার বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে এলেন। একজন রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা বা সেই রাষ্ট্রদূতকে একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দেয়া, এগুলো অনেক কিছু মানে বার্তা বহন করে এবং সেটা খারাপ না। বাংলাদেশকে যে ভারত গুরুত্ব দিচ্ছে সেই দিক থেকে এই এবং তিনি আপনার বঙ্গভবনে তার ক্রেডেনশিয়াল জমা দেওয়ার পরপরই গিয়ে যে যমুনা ফিউচার পার্কে গিয়ে তিনি তার প্রথম ভাষণেই কিন্তু ঘোষণা দিলেন যে অমুক তারিখ থেকে ভিসা খুলে দেওয়া হবে। বাংলাদেশের বহু মানুষ অপেক্ষা করছিলেন ভারতে যাওয়ার জন্য, তাদের জন্য এটা সুবিধা হয়েছে। এখন আমাদের একটা কাজ, এইটা হওয়া সবসময় বোধহয় ঠিক কিনা আমি এটা বলতে পারবো না, যে সব কিছুর মধ্যে ছিদ্রান্বেষণ করাটাও কিন্তু আমি ভারতকে অস্বীকার করতে পারবো না, কারণ ভারত আমার 3 দিক জুড়ে আছে। ভারতের সঙ্গে নানা মুখী সম্পর্ক আছে, মানুষে মানুষের সম্পর্ক আছে, তারপরে হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক তো নানা ভাবেই আছে। আপনি গতবারে ডক্টর ইউনূসের সময় যে সারা দেশ জুড়ে একটা ভারত বিদ্বেষী মনোভাব কিন্তু উঠেছিল, অথচ দেখা গেছে যে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তেমন কিছু পড়েনি, বরং ভারতই বাংলাদেশের কিছু সুযোগ সুবিধা একতরফাভাবে বন্ধ করে দিয়েছিল, যেগুলো বাংলাদেশই পেত এবং বাংলাদেশ উপকৃত হতো। সেই সুযোগগুলো বাংলাদেশ ওই গত অন্তর্বর্তী সরকারের সময় হারিয়েছে। আমরা চাইব যে সম্পর্কটা আবার এমন জায়গায় যাক যেন বাংলাদেশ এই সুযোগ সুবিধাগুলো আবার ফিরে পায়, এবং যে ভিসা খুলে দেওয়া হয়েছে, মানুষে মানুষে যাতায়াত যদি আবার বাড়ে, আমার ধারণা এই বৈরী সম্পর্ক, বিশেষত মানুষের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মানে বিদ্বেষমূলক প্রচার করা হয়, সেই প্রচারের প্রভাব অনেকটাই কমে আসবে। সেলিম খান, তারেক রহমান যখন বাংলাদেশে এবার ফেরত আসলেন 17 বছর পরে, তখন বিএনপির একটি মোটো অনেক আগে থেকে যদিও চলছে যে সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানকে যদি ঠিক রাখি তাহলে কি তারেক রহমানের সরকার আসলে নিজের দেশের স্বার্থ বিভিন্ন দেশের জায়গায় নিজের দেশের স্বার্থ ঠিক রাখতে পারবে বলে আপনার কাছে কি মনে হয়? ধরেন আপনি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বা আমাকে কেউ প্রশ্ন করে, তাহলে আমরা কি বলবো? আমার কাছে সবার আগে আমি বা আমার পরিবার, একদম সবার আগে আমি প্রায়োরিটির তালিকায় আমার পরিবার থাকবে, আমার পরে ব্যক্তি, আমির পরে আমার পরিবার থাকবে। ঠিক তেমনিভাবে তারেক রহমান একজন রাজনীতিবিদ, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং একটি দলের প্রধান, তা তিনি তো বলবেনই যে বাংলাদেশই তার ফার্স্ট প্রায়োরিটি। তিনি কি অন্য কোনো দেশকে বলতে পারেন যে তার ফার্স্ট প্রায়োরিটি, বা অন্য কোনো কিছুকে বলতে পারেন? সেটা তো পারেন না। তো যখন সেটা পারেন না, তখন বাংলাদেশ এটা বাংলাদেশ তার প্রথম ফার্স্ট প্রায়োরিটি বা অগ্রাধিকারের তালিকায় 1 নম্বরে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। যেটা ধরেন আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তাকে নির্বাচিত হচ্ছে এই স্লোগান দিয়ে, মেক আমেরিকা গ্রেট এগেইন। তো এবং সেটা একটা মাগা একটা চালু হয়ে গেছে, মানে কথাই চালু হয়ে গেছে। তো আমেরিকার প্রেসিডেন্ট যদি বলতে পারেন, তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলবেন, বাংলাদেশ এখনও একটা নবীন রাষ্ট্র, একটা ছোট দেশ, চারিপাশে বড় বড় দেশের ভর্তি, এরপরে আছে যে পৃথিবীর বড় বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখা, তাদের চাপ, তাদের নানা ধরনের বিষয়। সেক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে গিয়ে যা যা করা দরকার সেটা সবসময় যে করা সম্ভব হয়তো হবে না, কিন্তু বাংলাদেশই থাকতে হবে 1 নম্বর তালিকায়। ছোট করে আপনার মতামত জানতে চাই। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, প্রেক্ষাপট যখন আজকের বাংলাদেশ, তখন আসলে আপনি বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কি মনে হয়? আমরা বেশ কয়েকটি সমস্যা, বড় বড় সমস্যা আমরা দেখেছি, সেই সমস্যা অতিক্রম করেছি। এখন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেখেন, বাংলাদেশ মানে অন্তর্বর্তী সরকার সময় 1.5 বছর একটা মানে খুব ঝাঁকুনির মধ্যে ছিল, যেখানে অনেক কিছুই থমকে গিয়েছিল।
বিশেষত ব্যবসা বাণিজ্য, কল কারখানা এগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল, লোক কাজ হারিয়েছিল এবং দেশটা একটা দিশা পাচ্ছিল না যে কোন দিকে কোন ডিরেকশনে আগাবে। প্রথম জিনিস হচ্ছে যে আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিকদের এবং রাজনীতিবিদরাই দেশ চালাবেন এবং এটাই হওয়া উচিত। কোনোভাবেই অরাজনৈতিক কোনো শক্তি দেশ পরিচালনায় স্বল্প সময় হোক দীর্ঘ সময় হোক কোনো সময়ের জন্য হস্তক্ষেপ করতে পারবে এই জিনিসটা আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তো এখন একটি রাজনৈতিক সরকার জনগণের দ্বারা নির্বাচিত ও প্রতিনিধিরা তাদের সরকার নির্বাচিত করেছেন, সেই সরকার আপনার দেশ পরিচালনা করছে এবং এই দেশ পরিচালনার মধ্য দিয়ে যে অতীতের অনেক কিছু ভুল ভ্রান্তি তারপরে মানে সংকট ছিল, যেরকম ধরেন যে ব্যাংকিং খাত আর্থিক খাত যদি আমি বলি, আর্থিক খাতের অনেকগুলো সংকট ছিল, আইন শৃঙ্খলা ছিল, সবগুলোকে রাতারাতি এই সরকার এখনো 6 মাস হয়নি এর মধ্যে কাটিয়ে উঠতে পারবে এই বিশ্বাস আমি রাখি না। তো তারা চেষ্টা করবে এবং রাজনীতিকরা ভুল করুক ঠিক করুক রাজনীতিকরাই করুক এবং রাজনীতির যে সমস্যা দেশ হোক আর দেশের যে সমস্যাই হোক না কেন সেটা রাজনীতিকরা সেটা নিয়ে কথা কাটাকাটি করুন, সেটা নিয়ে তর্ক বিতর্ক করুন এবং সেটা নিয়ে পারলে মারামারি করুন, তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা রাজনৈতিকদের মধ্যে হতে হবে, রাজনীতিবিদদের মধ্যে হতে হবে। এই রাজনীতিবিদদের মধ্যে অন্যদের নাক গলানোটা এইটা মানে আমি মনে করি আমাদের দেশকে বারবার পিছিয়ে দেওয়া ছাড়া সামনের দিকে এগিয়ে দিচ্ছে না। তো এই সরকারের এখনও প্রায় 4.5 বছরের বেশি মেয়াদ আছে। তো এই সরকার 4.5 বছরের মধ্যে দেশকে একটা মানে লোকে যাতে রাজনীতিকদের উপর বিশ্বাস স্থাপন করতে পারে সেই ধরনের উদ্যোগ নেবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।